তাকে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অধ্যক্ষ হিসেবে আমি এসেছিলাম এবং শ্যামাপ্রসাদ অনুরাগী হিসেবে আমরা সবাই এসেছিলাম এবং বাঙালি হিসেবে আমরা সবাই এসেছিলাম এখানে এবং কৃষ্ণদাস বাবুকে শ্রদ্ধা জানাতে এবং তাকে আমাদের প্রণাম নমস্কার কৃতজ্ঞতা জানাতে এবং তার মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি বাংলার এবং বাঙালির ত্রাতা পশ্চিমবঙ্গের স্রষ্টা, যার জন্য আজকে আমরা এই পশ্চিমবঙ্গ ভূখণ্ড বাঙালির হিন্দু হোমল্যান্ড হিসেবে পেয়েছি, যার জন্য পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতবর্ষের এক অভিন্ন অঙ্গ হয়ে আছে, সেই শ্যামাপ্রসাদ বাবুকে স্মরণ করেছি এবং কৃষ্ণদাস বাবুর মাধ্যমে এক অর্থে বলা যেতে পারে তার স্পর্শ আমরা পেয়েছি। কৃষ্ণদাস বাবু অসাধারণ এবং আপনারা নিউজও করেছেন এর আগে, যেভাবে তিনি শ্যামাপ্রসাদ বাবুকে দিল্লির পার্লামেন্টে ভারতের স্বাধীনতার পর শ্যামাপ্রসাদ বাবু তখন কেন্দ্রীয় মন্ত্রী, যেভাবে তিনি তার সান্নিধ্য পেয়েছিলেন সেই বক্তব্য তিনি রাখলেন এবং 105 বছর বয়সে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মেমোরি যাকে বলা হয়, একটা কথা দ্বিতীয়বার রিপিট করছেন না এবং যা বলছে, কেন আমি নিজে একজন শ্যামাপ্রসাদ বাবুর জীবনের একজন গবেষক হিসেবেও নিজেকে দেখি, কৃষ্ণদাস বাবু যেভাবে তার বর্ণনা দিচ্ছেন একেবারে অবিকল তাই। শ্যামাপ্রসাদ বাবু ঠিক সেইভাবে কথা বলতেন, সেইভাবে তার আচরণ ছিল, সেইভাবে তার বেশভূষা ছিল এবং ভারতবর্ষ এবং বাঙালিকে নিয়ে তিনি যেভাবে চিন্তা ভাবনা করতেন ঠিক সেই অবিকল তিনি বর্ণনা করলেন এবং সেই জন্য মনে হচ্ছিল এক সময় এক পলকের জন্য মনে হচ্ছিল যে আমরা সেই সময়ে সেই যুগে পৌঁছে গেছি। এখানে আসার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদ বাবুকে আরো বেশি করে মনে রাখে এবং তার পথ অনুসরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, শ্যামাপ্রসাদ তার জীবন উৎসর্গ আত্মবলিদান দিয়েছিলেন সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক দেশ এক সংবিধান, শ্যামাপ্রসাদ তার জীবন আত্মবলিদান দিয়েছিলেন সেই এক দেশ এক সংবিধানের জন্য। আজকে সেই এক দেশ এক সংবিধান, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদের এই অবদান, তার বলিদান মনে রাখে, সেই জন্য এখানে আসা এবং পশ্চিমবঙ্গ তার ইতিহাস, গঠনের ইতিহাস, পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন শ্যামাপ্রসাদ বাবু, সেই সংকল্পে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্যই এখানে আসা। কৃতজ্ঞতা জানানো হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃষ্ণদাস বাবুকে, তার সম্পূর্ণ সব পরিবারের সব সদস্যদের, তারা এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে আপ্যায়িত করলেন, তাদেরকে সাধুবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আমাদের যারা বোলপুরের, উনি তো আমাদের বোলপুরের সম্পদ, একজন মানে হি ইজ এ লিভিং লেজেন্ড অফ বোলপুর, যাতে আমরা তাকে আরো বেশি করে এখানে সুস্থ রাখতে পারি এবং আমরা সবাই যাতে আরো দীর্ঘদিন ধরে তার অনুপ্রেরণা নিতে পারি এই কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি, তার পরিবারের সকলের সুস্থতা কামনা করি, সবাই যাতে ভালো থাকেন এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। 1946 সালের ট্রেনিং নিতে 1947 সালের মার্চে আমার ট্রেনিংটা 3 মাস কয়েকদিন এবং 5 মাস 10 দিনের মাথায় 15 আগস্ট তারিখে স্বাধীনতা ডিক্লেয়ার হলো। আমরা ওই নোয়াখালী রাইটের পরেই ওখান থেকে শুনলাম ট্রেনিং সেন্টারে রাজশাহী সদরের ট্রেনিং যে ভারত স্বাধীন হয়েছে। 20 দিন পরে 1947 সালের বোধহয় 20-22 সেপ্টেম্বর ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচের পুলিশ অফিসার আমি এখন বেঁচে আছি। আমার সমসাময়িক সব পরলোক গমন করেছে। 1947-এর স্বাধীনতার পরে প্রথম ব্যাচের পুলিশ অফিসার আমি। সেই সময়ে 47 সালের শেষের দিকে বোধহয় ডিসেম্বর মাঝামাঝি কি শেষের দিকে হবে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ SIB দিল্লিতে 3-4 জনকে পাঠিয়ে দিল ডেপুটেশন হিসেবে। পার্লামেন্টের পর মিটিং, প্রথম ক্যাবিনেট মিটিং হবে, ওখানে উপস্থিত ছিলেন সবাইকে আমি চিনি না, লাল বাহাদুর শাস্ত্রী, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, শ্যামাপ্রসাদ মুখার্জি, লাল বাহাদুর শাস্ত্রী এবং আরও কয়েকজন ছিলেন
রিচার্জ, এলভি, মাউন্ট ব্যাটেন, ডল সার্ভিলাকে একজন ছিলেন। যাই হোক, কতগুলো ইংরেজি, ওরা সব এক জায়গায় উপস্থিত এসেছিল। ওখানে যখন মিটিং হচ্ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি তখন ভিতরে যাবার আগে, আমি তো ডিউটিতে বাইরে আছি, ইউনিফর্ম নয়, বেঞ্চ বসে, উনি কাছে রাখবেন, তুমি কি পুলিশ অফিসের চাকরি করো, এত অপবাস? হ্যাঁ। খুব ভালো কথা, কোথায় বাড়ি? আমি বলি শান্তিনিকেতন গেছিল। আচ্ছা, তা আমরা স্বাধীনতা পেয়েছি, তোমার কি মনে হয়? আমি দীর্ঘদিন পরে স্বাধীনতা মানে বুঝতাম না, মনে আনন্দ অনুভূতি খুব হয়েছে, দেশ আমাদের স্বাধীন হয়েছে। বললেন না, দেশ স্বাধীন এখনো হয় না, ডিক্লার হয়েছে, এবং যে সুযোগ সন্ধানী অনেকেই আছেন আমাদের মধ্যে, আমার মতে বীর হচ্ছে না। জিন্না চাইছে পাকিস্তান ফর মুসলিম, সুলাবদ্দি ছিল, ও চাইছে পূর্ব পাকিস্তান তৈরি হবে, অল মুসলিম, এখানে সংখ্যালঘুদের সম্মান। শ্যামাপ্রসাদ মুখার্জি, সর্দার বল্লভভাই প্যাটেল, আরেকজন কে ছিল, তারা শুনে বলছে এটা সম্ভব নয়, ভারত বিভাজনটা সবাই মেনে নিতে পারেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি বাইরে বেরিয়ে দেন, আমি ডিউটি করছি, আপনিও বাইরে বেরিয়ে দেন। উনি আমাকে ডেকে বলছেন আমাদের মর্তে বীর হচ্ছে না। এই ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে আমি আঘাত পেলাম, এই রক্তক্ষয় সংগ্রাম করে দেশে আর স্বাধীনতা হয়েছে, সেই দেশটাকে খণ্ড বিখণ্ড করতে চাইছে। বিশেষভাবে আমি একজন বাঙালি, পশ্চিম বাংলার লোক হয়ে, পশ্চিম বাংলা বলতে কিছু ছিল না, পূর্ব বাংলা বলতে কিছু ছিল না। সুজলাং সুফলাং মম শীতলাং স্বচ্ছ সবলাং মাতরং বন্দে মাতরং, সেই মাকে ভাগ করা যায় না, এরা ভাগ করতে চাইছে। নদিয়াকে ভাগ করে কুষ্টিয়া, কোথায় যশোরের জঙ্গলবাজার, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহে ইনক্লুড করতে চাইছে। আমি মানতে রাজি নই। এটা হলো তখন বিকেল 4:30 কি 5টা এরকম সময়। উনি চলে গেলেন, আমি কি সাধারণ একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, আমি তো কিছু মন্তব্য করতে পারি না, উনি ভেতরে গেলেন। বেশ, রাত্রি 9টার সময় শুনলাম শ্যামাপ্রসাদ মুখার্জি রিজাইন দিয়েছেন, উনি মন্ত্রিত্ব থাকবেন না। এই এত ভালো লোক, আমাদের ভারতবর্ষে কি এতই দুর্ভাগ্য যে এরকম ভালো লোক না ক্যাবিনেট থাকবেন না, মন্ত্রী থাকবেন না? আমার মনে খুব দুঃখ, আমার তো কোনো ক্ষমতা নাই কিছু করা। বাস, তারপরের দিনে আমার যে নিয়ে এসে দমদমে ক্যান্টনমেন্ট, ওখানে স্টেশনে নেমে 13 নম্বর ওয়ার্ড ছিল রোডে ইন্স্যুরেন্স ব্রাঞ্চ অফিসে ওয়ার্ড সেকশনে আবার 3-4 জন এসে উপস্থিত হলাম। ডিআইজি সাহেব ছিলেন উপানন্দ মুখার্জি, উনি বলেছিলেন এই যে অর্ডার হয়েছে জম্মু যাওয়া। আমি বললাম জম্মু যাওয়া? হ্যাঁ, একজন ডেচিডু ইন্ডিয়া থেকে ওখানে গেছে, শেখ আবদুল্লাহ ওখানে ডেচিডুকে রিসিভ করছে। আমাদের মাথায় বললাম ডেচিডুটা মানে কি? ডেচিডু মানে অ্যান্টি গভর্নমেন্ট অ্যাকশন যারা করে লিডার, তারাই হলো ডেচিডু। এখানে ডেচিডু কি হইতে পারে? আমার অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার কনফিডেন্সিয়াল লোক, আমাদের ভিতরে জ্বালা কোনো অধিকার নাই, তৈরি হও, আমরা শ্রীনগর যাবো। রাত্রি ভোর 3টায় উঠে, ভোর 3টে নয়, রাত্রি 11টার বাজে খাবার পরে আমরা লাস্ট প্লেনে গিয়ে শ্রীনগর গিয়ে উপস্থিত হলাম। তখন গিয়ে শুনলাম যে ডেচিডু দিল্লি থেকে এসে ভায়া কলকাতার শ্রীনগরে এসে পৌঁছিয়েছেন, তিনি অসুস্থ। ওখান থেকে দিল্লি থেকে কেউ কলকাতায় বেরিয়েছে শুভ প্রয়োজন করাও। শেখ আবদুল্লাহ শুভ প্রয়োজন করেছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে। আমি জানতাম না উনি সেই গেছিল, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি। আমার সেকশন অফিসারকে জিজ্ঞেস করলাম, উনি বলছে চুপচাপ থেকে যাও, চাকরি করতে গেলে এসব গোপন তথ্য
বাইরে যেন প্রকাশ না পায়। আমি খুব দুঃখের সঙ্গে মন ভারাক্রান্ত হয়ে আমি আবার নিজের জায়গাতে ট্রেনে এলাম, কোনো অসুবিধা নেই, মন ভারাক্রান্ত। আসার আগে শুনলাম 6:33 সর্বপ্রসাদ মুখার্জি মারা গেছে। কোনো লোকের একটা দিন আগে সবল সুস্থ শরীর দেখলাম, আমার সঙ্গে হেসে হেসে কথা বললেন, সেই লোকটা 24 ঘন্টা যেতে পারছিল, ডেথ হয়ে গেল। কেউ কৈফিয়ত দেবে, কেউ কৈফিয়ত দেওয়ার নয়। এইভাবে সুব্রত মুখার্জিকে মারা গেছে, এইভাবে লালবাহাদুর শাস্ত্রীর মতো লোককে মারা গেছে, এইভাবে বহু মনীষী বলিদান করেছে। সেই সময়কার লোকে 1954 সালের অক্টোবর কি নভেম্বরে আমি রিজাইন দিলাম। আমার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ওইখানে, উনি বলে দিলেন তুই চাকরি ছেড়ো না, তোমার হাতে গোল্ডেন রিওয়ার্ড আছে, তুমি যাকার সঙ্গে ফাইট করেছো, তোর প্রমোশন শীঘ্রই হবে। আমার প্রমোশন চাইলে আমি চাকরি করবো না। উনি রেখে দিলেন একটা বছর ওয়েলেজ স্কোয়ারে ওনার বাড়িতে। ওনার সঙ্গে আমার জীবনী বেরোল ডাক্তার সরোজ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার বিজনচন্দ্র রায়ের জীবনী তৈরি করলেন। তার সঙ্গে আমার সম্বন্ধে দুপারা হয়ে আছে কেন? কল্যাণী শিলান্যাস হলো, আমি ছিলাম ডাক্তার সরোজ, রাজ্য গভর্নর বিধান রায়, চিফ সেক্রেটারি এস.এন. রায়, আজ যেখানে কল্যাণী মেডিকেল কলেজ হসপিটাল ইত্যাদি সব হয়েছে। ঠিক আছে, এগুলো সব সুন্দরভাবে বিধানচন্দ্র রায় আমাদের। আমার দুঃখ ছিল বাংলা কি কোনো ভালো লোক পাবে না? দুঃখ ছিল কেন? বিধানচন্দ্র রায়ের আমলে আমি চাইছি বিধানটা করে। তারপরে এলো যুক্তফল অজয় মুখার্জি, তারপরে এলো সিদ্ধান্ত শঙ্কর রায়, তারপরে এলো জ্যোতি ঘোষ। তোমার যদি, আমার যদি, আমার যদি, আমার যদি, তোমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ, মাঝখান থেকে কি জিনিস চলে লাগে আমার বাবা, এবার সামনে কীরকম ব্যাপার হলো? উনি চলে গেলেন। তারপরে জ্যোতি ঘোষ অনিষ্ট করে গেলেন এই পশ্চিম বাংলায়, এবং মমতা। মনে করলাম লড়াকু মেয়ে, আমাদের বাংলা সত্যি হল, কিছু হলো না। সুযোগ সন্ধানী চামচাগুলোর দ্বারা সে আবৃত হয়ে ও হয়ে গেল। ও পার্টি একবারে ডিমোরালাইজড। আমার মনে হয় আর উঠতে পারবে না, সুযোগ হলে সুযোগ আনতে পারবে না। আর কি যদি শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে ছিলেন, সেই শুভেন্দু অনুযায়ী একজন যোগ্যতর পুরুষ বিধানচন্দ্র রায়ের পরেই। ওরা শুধু ভাষণ নয়, মন্ত্রিত্বের অভিজ্ঞতা শুধু নয়, উনি সবার সঙ্গে সহযোগিতা রেখে কীভাবে দেশের বেকারাজ কমাবো, ইন্ডাস্ট্রি কমাবো, কী করে ডেভেলপমেন্ট হবে, কোনো কর্মসূচির আগেই যে বক্তব্যগুলো করেছে উনি প্রতিশ্রুত।